बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএনপিকে নিয়ে। বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড, তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিএনপির অনিশ্চয়তা একটা বৃহত্তম দল হিসাবে এটা দেশের জন্যই ক্ষতিকর, এবং সেখান থেকে বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা। তার পূর্বে অনেকে হয়তো আশা করতে পারে যে আজকের খুব আলোচিত বিষয় হচ্ছে তুলসী গাওয়ার্ডের মন্তব্য এবং ইনু সেন্টার থেকে তার প্রতিবাদ এবং নিন্দা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট এ বিষয়ে আমি হয়তো দু একদিনের মধ্যে আরও বিস্তারিত কথা বলবো। কথা বলার মতো যথেষ্ট কারণও আছে। তো আমি আজকে চাচ্ছি যে আমি শুধু এইটুকুই বলতে চাই যে তুলসী গাওয়ার্ড যা বলেছে এটা তার সরকারের কথা, উনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলেছে। সো এটা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়, নীতির বিষয়। এটার প্রেক্ষিতে ইনু সেন্টার থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, যে নিন্দা জানানো হয়েছে, আমি শুধু এটুকু বলবো যে আগুনে ঘি ঢাললে যা হয় এটা ঠিক তাই হয়েছে। এর পরিণতি আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাব, এবং এটা নিয়ে বিশদ আলোচনা আমি হয়তো কালকে পরশু যেই সুযোগ করে আমি করব। এখন আসি বিএনপিকে নিয়ে কথা। বিএনপি একটি দল, সবাই জানে বিএনপি সম্পর্কে, যারা এখন রাজনীতি আছে বা শুরু করেছে বা অনেক বিজ্ঞ লোকরা সবাই আমার থেকে অনেক ভালো জানে, কিন্তু কার কতটুকু স্মরণ আছে সেটা আমি নিশ্চিত না। বিএনপিকে নিয়ে কথা বলতে হলে সেই ৭১ সাল থেকে কথা বলতে হবে, কারণ বিএনপির নেতা যিনি, তার রাজনৈতিক বা তাকে মানুষ চিনেছে ৭১ সাল থেকে। তো ৭১ সাল থেকে কথা বললে কথা অনেক লম্বা হয়ে যাবে, আমি অত বিস্তারিত বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, মানে এখান থেকে শুরু করতে চাই যে ৬ বছর জেনারেল জিয়া ক্ষমতায় ছিল, অবৈধভাবেই ক্ষমতায় ছিল, মার্শাল দিয়ে ক্ষমতায় ছিল। ৩টা ভোট করেছে মার্শাল দিয়ে, হ্যাঁ না ভোট, ৯৮% ভোট পড়েছে, ৯৯% ভোট পড়েছে। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড নেই। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন করেছে, উনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সেনাবাহিনীর প্রধান এবং স্বঘোষিত রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছে, নির্বাচন করেছে। মার্শালও তখন চলছে। আবার ৭৯ সালে সংসদ নির্বাচন করেছে, তখনও মার্শাল। ৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হয়েছে, আর উনি মার্শাল প্রত্যাহার করছে ৬ই এপ্রিল। সো এই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, দেখ সেটিগুলি পরে আসতেছি। তো এইটুকের মধ্যেই থাকলো। তারপরে খালেদা জিয়া, যে রোমান মারা গেল, খালেদা জিয়া আসলো, আন্দোলন করলো, সংগ্রাম করলো, ৫১ সভায় নির্বাচন হলো, যেভাবে হোক নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, বিজয়ী করেছে, কোনো সমস্যা নেই। তো প্রথম সমস্যাটা কোত্থেকে আসলো? প্রথম সমস্যাটা শুরু হলো বিএনপি থেকে। এই বিএনপি থেকে, বিএনপি তো এরশাদ বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ আন্দোলন শুরু করেছে ৮২ সালের ২৪শে ফেব্রুয়ারি, মার্চের থেকেই শুরু করেছে আন্দোলন। বিএনপি, খালেদা জিয়া ৮৪ সাল থেকে এই আন্দোলনে যোগ দিয়েছে। যাই হোক, সেটা অন্যদিন। তো বিএনপি যখন প্রথমে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরে যে উপনির্বাচন হলো, আওয়ামী লীগের কয়েকটা সিট খালি হলো, ২টা সিটের নির্বাচন হওয়ার জন্য। এর মধ্যে মিরপুরে একটা, ভোলায় একটা, মাগুরায় একটা, সবগুলো সিট তারা জোর করে, জবরদস্তি করে
নিয়ে গেলো, সেন্টারে কেউ যেতে দেয় নাই, এজেন্টও ঢুকতে দেয় নাই। তখন প্রশ্ন আসলো যে না, সরকার যে থাকবে তার অধীনে থেকে সুষ্ঠু নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার তখন আসলো। তো গেল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলো, পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ 5টা বছর সরকারে ছিল, কোথাও কোনো সমস্যা হয়নি, শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ সফলভাবে সরকারটা চালানো। তো বিএনপি যে একটা বিতর্কিত নির্বাচনে 2001 সালে পুরোপুরি আর্মি ওই নির্বাচনটা হ্যান্ডেল করে, সেটা একটা বিরাট ইতিহাস, সেগুলি করে অন্য সময় আলোচনা করবার প্রসঙ্গ আসলে। সেই নির্বাচনে ওই তত্ত্বাবধায়ক সরকার যা ছিল সেখানে তো একটা মানে কি বলে আপনার পক্ষপাতিত্ব করেছে। তারপরে নির্বাচনের সময় তো সেনাবাহিনী যা করার করেছে সেগুলি ওই সময়ের পত্রপত্রিকা দেখলে অক্টোবরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পত্রিকা দেখলেই দেখা যাবে যে সেনাবাহিনী কীভাবে আওয়ামী লীগের মানুষ, অথচ ওইবার ভোটে আওয়ামী লীগের সাথে ডিফারেন্স হলো মাত্র 4.5 লাখ ভোট আওয়ামী লীগ কম, অথচ সিট হলো আওয়ামী লীগ হলো 72 সিট, বিএনপি হলো 193 সিট, ভোটের ডিফারেন্স কিন্তু 4.5 লাখ। তো কীভাবে ম্যানিপুলেশন হয়েছে সেটা ওই সময় পত্রপত্রিকা দেখলেই বোঝা যাবে। ধরে 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 সেভাবে করেছে। আমি নিজেও নির্বাচনের মাঠে ছিলাম, আমি নিজে দেখেছি। তা আওয়ামী লীগ এই 5 বছর ক্ষমতায় থেকে 96 সাল থেকে 2001 পর্যন্ত কিছুই করে নাই, বিএনপির সাথে কোনো ঝামেলা হয় নাই, সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে ছিল। অক্টোবরের 1 তারিখে নির্বাচনটা শেষ হলো, সন্ধ্যার থেকে বিএনপি যা শুরু করলো অত্যাচার, নির্যাতন, লুটপাট, ধর্ষণ, এহেন কোনো কিছু নাই। মানে পুরা 5টা বছর আওয়ামী লীগের কোনো লোক বলতে হলো যারা রাজনৈতিক কর্মী কেউ এলাকায় থাকতে পারে নাই, এবং দেশেও থাকতে পারে নাই অনেকে, পুরা 5 বছর। আবার এর মধ্যে 2004 সালে 21 আগস্ট করে আওয়ামী লীগের সভানেত্রী, বিরোধী দলের নেত্রী, তাকে হত্যা করার ষড়যন্ত্র করে কতগুলি মানুষ মারল। এই যে বিএনপি একটা স্থায়ী আওয়ামী লীগের সাথে একটা শত্রুতা শুরু করলো, তারপরে দেখেন নির্বাচন হলো, তাদের এই দুর্নীতি অমুক সমুক এই সমস্ত কারণে মানুষ তাদেরকে ভোট দেয় নাই। 2008 সালে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিত্তিতে তারা 233 সিট পেয়ে, বিএনপি 30 সিট পেল। তো আওয়ামী লীগ তো বিএনপির উপরে কোনো প্রতিশোধ নেয় নাই। 2009 সালে ক্ষমতায় এসে সরকার গঠন করে বিএনপি শান্তিপূর্ণভাবে রাজনীতি করে গেছে, কোথাও তাদের রাজনীতি করছে, ব্যবসা করছে, কোথাও কোনো সমস্যা হয়নি। তো কী কারণে বিএনপি 2013 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার দাবি করলো? আওয়ামী লীগের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সেই ইতিহাস তো জানেনই আপনারা, যে KM হাসানকে প্রধান বিচারপতি, তাকে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ 2 বছর বাড়ায় দিয়ে তাকে সেই অপশনটা বের করে দিল। সেটা তো হলোই না। তারপরে এই তত্ত্বাবধায়ক সরকার করার কথা নিরপেক্ষ লোক রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছেন। তো তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করেছে বিএনপি, আর আওয়ামী লীগ সেটাকে দাফন করেছে। তো গেল সেটা। তো এখন 2013 সালে এসে তারা হঠাৎ করে আবার তত্ত্বাবধায়ক সরকার দাবি করলো। এটা তো আর নাই, এখন সংবিধানে নাই, বাইরে বের করে দেওয়া হয়েছে। তো কেন দাবি করলো? আওয়ামী লীগের সমস্যাটা কি? তারা কি আওয়ামী লীগের আমলে একটা নির্বাচন করেছে আওয়ামী লীগের সাথে, যে এই কারণে আমরা, যেমন আওয়ামী লীগ 1993 সালে নির্বাচন ভোট ডাকাতি করে তারা এই উপনির্বাচনগুলি নিচ্ছে, সেই কারণে তারা প্রশ্ন তুলছে যে না, এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। তো 2009 সালে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হয় নাই, যে সেইটাকে কেন্দ্র করে যে না, তারাই ভোট জালিয়াতি করছে বা দখল করছে, কেন্দ্র দখল করছে, তাদের অধীনে আর নির্বাচনে যাওয়া যাবে না। বিষয়টা তো এরকম না, কোনো তো প্রমাণ নাই, কোনো তো টেস্ট করা হয় না যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করলে তারা কি রেজাল্ট পাবে। তো তারা এইটা
তত্ত্বাবধায়ক সরকার দাবি করে তখন তারা আগুন সন্ত্রাস শুরু করলো। আগুন সন্ত্রাস শুরু করলো, শত শত মানুষ মারলো, হাজার হাজার গাড়ি ঘোড়া পড়লো, রাস্তাঘাট নষ্ট করে দিল, স্কুল কলেজ জ্বালিয়ে দিল। ওই রকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে হয়েছে বাধ্যতামূলক। কেন? সংবিধানে একটা শেষ পরিসীমা আছে, সেটাকে সংবিধান ঠিক রাখতে হলে, সাংবিধানিক শাসন ধরে রাখতে হলে তারা আওয়ামী লীগকে সেটা করতে হয়েছে বাধ্য। কিন্তু বিএনপি নির্বাচনে গেল না। কি করলো? বললো যেটা একতরফা নির্বাচন। হ্যাঁ, একতরফা তো হয়েছে, আমি তো বলো না এটা দোতরফা নির্বাচন হয়েছে বা সবাইকে নিয়ে সেটা আওয়ামী লীগ খুশিও না, কিন্তু তারা বাধ্য করেছে আননেসেসারি। এই যে 5ই আগস্ট যেই ঘটনাটা ঘটছে, একই ঘটনা তারা 2023 সালে 10ই ডিসেম্বর ঘটাইতে চাইছিল। একই ঘটনা তারা সেই 2013 সালের যে 14 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই সময় একই ঘটনা, ওই একই ষড়যন্ত্র হয়েছিল, সফল হয় নাই। সফল হয়তো যদি তখন আর্মি যদি ডিপ্লয় করতো, তাইলে হয়তো। আর্মিকে ডিপ্লয় করা সেটা ভিন্ন কারণ। তখন এই যে ইকবাল করিম ভুইয়া আজকে বড় বড় কথা বলে, সে তখন কি করছে বা কি হয়েছে, কেন আর্মি ডিপ্লয় করা হয় নাই, এগুলো অন্য ভিন্ন ইতিহাস, সেগুলি এখন আর আলোচনা করে প্রসঙ্গক্রমে হয়তো কখন আসলে বলবো। তো তখন যদি আর্মি ডিপ্লয় করা হতো, তাইলে এই একই ঘটনা ঘটত। গেল সেটা। তো 2008 সালে 18 সালে তারপর আসলো নির্বাচন। এসে তারা ওইটাকে দিল ভোটারবিহীন নির্বাচন, আর এটাকে দিল রাতের ভোটে নির্বাচন। অথচ সারাদিন তারা নির্বাচন করলো। আর নির্বাচন করবে কি? লন্ডনে বসে প্রবাসী নেতা এক এক সিটে 3-4 জনের নমিনেশন দিয়া সবার কাছ থেকে চাঁদা তুলছে। এটা নিয়ে নিজেদের মধ্যে অসন্তোষ। তারপর তারা নিশ্চিত যে তারা জিতবে না, যার জন্য পকেটের পয়সা খরচ করে নেই, বহু জায়গায় পোস্টারও লাগায় নাই, কেন্দ্রে লোক যায় নাই। তারা যে একটা নির্বাচন করতেছে কোনো আলামতই ছিল না। They are not that much serious to contest. তো যা হওয়ার তাই হয়েছে। সারাদিন নির্বাচন করার পরে সন্ধ্যার পরে বলে যে ভোটে কারচুপি হয়েছে। মির্জা ফখরুল নিজেই বলছে দুপুরবেলা এখন পর্যন্ত নির্বাচন সন্তোষজনক অবস্থায় আছে। সন্ধ্যার সময় যখন চতুর্দিক থেকে খবর পাইছে, তখন বলে যে না, নির্বাচন হয় নাই, নির্বাচন কারচুপি হয়েছে। তার 7 মাস পরে হিসাব বাড়ি করছে নির্বাচন রাতে হয়েছে। এই প্রসঙ্গটা আমি এখন আলোচনা করতে চাই না, একটা টেকনিক্যাল কারণে। এটা নিয়ে আমরা পরে কথা বলব, রাতের ভোটের ব্যাপারটা। একই ঘটনা তারা 2004 সালেই করছে, ওই তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন। তত্ত্বাবধায়ক মানে কি? আমরা তো সবসময় বলছি বিএনপিটাকে ইস্যু করে একটা ষড়যন্ত্র। তত্ত্বাবধায়ক আসা মানে হইল তারা ওই 2001 সালে যা করতে পারছে, 6 সালে যা করার চেষ্টা করেছিল, 2013-14 সালের 5 তারা বলে যে সব আনকনটেস্টে হয়ে গেছে। তো কন্টেস্ট যখন না, এটা ভুল হয়েছে, আমাদের অনেক নেতারা এটা ভুল করেছে যে তারা দেখছে যে বিএনপি নাই, একটা নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়। আচ্ছা ঠিক আছে, আনকনটেস্টে হয়ে গেলে ওই যারা দাঁড়াইছে তাদেরকে কিছু পয়সা টয়সা দিলে বসে গেলে আবার অনেকগুলো টাকা বেঁচে যাবে। এই একটা ফালতু একটা চিন্তার থেকে এই 154 জন আনকনটেস্টে হয়েছে। আদারওয়াইজ 20, 25, 30 জন তো এমনিতেই সবসময় আনকনটেস্টে হয়। যেমন বিএনপি 2007 সালে 22শে জানুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে তো বিএনপির 48 জন এমপি বিনা কন্টেস্টে হয়ে গেছে, আনকনটেস্টে হয়ে গেছে। তো সেটাও তো হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 48টা হয়েছে, এটা বড় ব্যাপার না, 154টা হয়েছে বড় ব্যাপার। তো হয়েছে তো। এবং মঈনু আহমেদ যদি ইন্টারফেয়ার না করতো, তাহলে তো ওনারা সেই আওয়ামী লীগকে যেভাবে বাধ্য হয়ে নির্বাচন করতেছে, ওনারা তো সে পরিকল্পিতভাবে বাধ্য হয়েই নির্বাচনটা শেষ করে ফেলতো। একইভাবে তো ওনারা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সেই 1996 সালেও তো নির্বাচনটা করছিল, জঘন্যতম, ইতিহাসের জঘন্যতম নির্বাচন। সেটা নিয়েই তো 3বারের প্রধানমন্ত্রী বলে
বলে এটা আমরা তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য। নির্বাচনের আগে তো একবারও মুখে আনে নেই যে আমরা এই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার করার জন্য করি, তাহলে তারা আওয়ামী লীগ বাধা দিত না, হরতালও ডাকতো না। নির্বাচনের পরেও খালেদা জিয়ার স্টেটমেন্ট ছিল যে আমরা পূর্ণ মেয়াদ শেষ করব, এ ধরনের স্টেটমেন্ট খালেদা জিয়ার ছিল। ৪৪ দিনের মাথায় তাকে বিদায় নিতে হয়েছে, যেহেতু সে ওই কথা বলছে এই জন্য ওই তত্ত্বাবধায়ক করেই বিদায় নিতে হয়েছে, এটা বাধ্য হয়ে করতে হবে। আবার এই 2024-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, আসে নাই, এখন কি করার আছে? বিএনপি আসে নাই, এখন কি করার আছে? বিএনপিকে আনার জন্য তো যথেষ্ট চেষ্টা করা হয়েছে। 13 সালে তো এমনও বলা হয়েছে যে ঠিক আছে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কি কি মন্ত্রণালয় চান নিয়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা নাই সংবিধানে আমি সেটা করব না। বিএনপি তো সুষ্ঠু নির্বাচন হবে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করবে, জিতবে, এটা তো হিসাব না। হিসাব হলো তো একটা তত্ত্বাবধায়ক সরকার এনে এটার মধ্যে একটা ষড়যন্ত্র পাকানো, একটা তালগোল পাকা, এই যে যা করতেছে আর কি। তো সেই জিনিস তাদের সফল হইল 5ই আগস্টে এসে, সবাই মিলে সুন্দর করে মেটিকুলাসলি ডিজাইন করে এই সফল করলো। তো এখন সফল করার পরে কি হলো, যে আওয়ামী লীগকে ফাঁদে ফালানোর জন্য যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে, তারা সেই সরকার বানিয়েছে। এখন তারা সেই ফাঁদে নিজেরাই পড়েছে। এখন তাদের ইন্টারেস্টই অ্যাট স্টেক হয়ে গেছে, ঝুঁকির মুখে পড়ে গেছে। এখন বিএনপি, অবশ্য বিএনপির সবাই না, বিএনপির 2-4 জন বা হয়তো শুধু তারেক রহমান হয়তো জানতো যে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, কিন্তু তার হিসাব ভিন্ন। তার হিসাব হলো যে ক্ষমতা না যেতে পারলেও যেই কয়দিন এই তত্ত্বাবধায়ক আছে তার সাথে সমর্থন দিয়ে তার যা যা দরকার, ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার করা, স্বার্থ উদ্ধার করা, নিজেরা স্বাবলম্বী হওয়া। আরও 100 বছর বিএনপি ক্ষমতায় না আসলেও বিএনপি যাকে এই 6 মাসে যা 7 মাসে যা করে নিছে আর্থিকভাবে, তার তো আর দরকার নেই কিছু করার। এটা ক্যালকুলেটার 12 ডিজিটের ক্যালকুলেটার যা চাপ দিল সেই ডিজিট কাভার করবে না যেই পরিমাণ আর্থিক তাদের সুবিধা তারা এই 7 মাসে তারা নিয়েছে, সব বের হবে পরবর্তীতে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যে বিএনপি এখন ডে 1 থেকে 5 তারিখ সন্ধ্যা থেকে 5ই আগস্ট সন্ধ্যার থেকে প্রতিদিন একটা দিন বাদ নাই যে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, একটাই কাজের তাদের কথা, নির্বাচন। প্রথম 2 মাস বিএনপি যাই বলতো, একদম ছোট নেতা থেকে মাঝারি নেতা, বড় নেতা, কোনো কিছু বললেই এই ইনু সেন্টার থেকে সেটা রেসপন্স করতো পজিটিভলি। পরের 2 মাস এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলছে। আর এই গত 3 মাস শুনি না কি বলতেছে। বিএনপির অবস্থা এই পর্যায়ে চলে গেছে। এখন না পারতেছে তারা থাকতে, না পারতেছে যেতে, গেলে তো তাদের উপরে স্টেম রোলার শুরু হবে। যার জন্য তারা, যেহেতু তারা এমন সব অপকর্ম করে বসে আছে, সরকার থেকে বের হতে পারতেছে না, বের হলেই তাদের ওগুলি সব আমলনামা বের হবে। কার কাছ থেকে চাঁদাবাজি করছে, কার কাছ থেকে দখলবাজি করেছে, কার কি করেছে, কোথায় কোন কারাবি কোথায় কি করেছে, সব তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সব জমা আছে। এখান থেকে আর বেরোতে পারতেছে না, চোরাবালিতে আটকে গেছে। এখন সরকার ঠিক এখন হলো কি, সরকারের সাথে মৃদু বিরোধিতা করে এইভাবে করে যেই কয়দিন সময়, কারণ তারাও জানে যে এই সরকার বলতে যা আছে এটা তো সরকার না, এটা যেই কয়দিন আছে সেই কয়দিন যতটুকু লভ্যাংশ নেওয়া যায় ততটুকুই লাভ। এখন কথা হচ্ছে আমার এই প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য, দেখেন বিএনপি শেষ হয়ে যাক বা বিএনপি একটা জীর্ণ শীর্ণ দলে পরিণত হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মনে প্রাণে কখনোই চায় নাই। যদি চাইতো, বিএনপির উপরে যদি আওয়ামী লীগ প্রতিশোধ নিত এবং প্রতিহিংসা পরায়ণ হইত, বিএনপির অস্তিত্ব টিকানোই কঠিন ছিল। আওয়ামী লীগের সাথে সমান তালে তারা গত 15 বছর ব্যবসা বাণিজ্য যা যা করা দরকার করেছে।
শান্তিপূর্ণভাবে সব অবস্থান, খেলাধুলা, এটা সেটা, সামাজিক যত যা কিছু আছিল সমান তালে করেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে গ্রেপ্তার হয়েছে, আবার রিলিজও হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? যখনই তারা আগুন সন্ত্রাস করতে গেছে তখনই তারা আইন শৃঙ্খলা বাহিনীর চাপে পড়েছে, এটি খুবই স্বাভাবিক। তাছাড়া তো আর তাদেরকে কখনো কোনো ডিস্টার্ব করা হয়নি। বিকজ আওয়ামী লীগের জন্য বিএনপি তো হুমকি না। রাজনৈতিকভাবে যদি তারা রাজনীতি করে, হুমকি তখন যখন তারা চোরাগলিতে, যখন তারা বিভিন্ন ষড়যন্ত্র করে, তখন, যেটা 5ই আগস্টের সময় করেছে, যেটা 23 সালে 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে করতে চেয়েছিল। এখন কথা হচ্ছে যে বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটা রিজনেবল কনস্ট্রাকটিভ পলিটিক্যাল পার্টি থাকবে কিনা, যেটা আমরা মনে প্রাণে চাই, দেশের মানুষের কাছে বেটার একটা অপশন থাকুক। অ্যান্ড বিএনপি যদি মনে করে যে না, আওয়ামী লীগ ভার্সাস অ্যান্টি আওয়ামী লীগ, মানে অল আদার পার্টিজ, অর্থাৎ বিএনপি ছাড়া তখন আর কোনো অপশন, মানে ভোট দিতে গেলে তখন নৌকা দিবে না ধানের শীষ দিবে, আওয়ামী লীগকে পছন্দ করে না, ধানের শীষ ছাড়া আর কোনো বিকল্প নাই, অর্থাৎ তারা ধানের শীষ কি দিবে, এটা তাদের নেগেটিভ চয়েস, কিছু করার নাই, অপশন নেই আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এইটাই যদি হয় তাদের মূলধন রাজনীতি, তাইলে তো আর বলার কিছু নাই। কিন্তু একটা আইডিওলজি তো তাদের নাই, কিন্তু আইডিওলজি তারা ফিক্স করতে পারে, এটা যখন তখনই তারা রিফর্ম করতে পারে, যখন তখনই তারা একটা বেটার আইডিওলজিতে তারা নিজেদেরকে রূপান্তর করতে পারে। আইডিওলজিটা কি? আমাদের সাথে দূরত্বটা কমানো। কোথায় দূরত্ব? মুক্তিযুদ্ধকে নিয়ে একটা জায়গায় আমাদের সাথে দূরত্ব। তাদেরকে তো 23 বছরের মুক্তি সংগ্রাম, এটা তাদেরকে প্রথমে স্বীকার করতে হবে। হ্যাঁ, 23 বছর পর্যন্ত একটা সংগ্রামের মধ্য দিয়ে 71-এ আমরা পড়ছি, এবং ওই সংগ্রামের এককভাবে নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তাদেরকে মেনে নিতে হবে। এবং বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর ডাকেই জিয়াউর রহমান সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্যই তাকে বীর উত্তম দেওয়া হয়েছে, এজন্যই তাকে সেক্টর কমান্ডার বানানো হয়েছে, এজন্যই তাকে ডেপুটি মিলিটারি চিফ বানানো হয়েছে। হ্যাঁ, দুইজন যদি একই যোগ্যতার হয়, কাকে বানাবে? একজনকে তো বানাতে হবে। জিয়াকে না বানায় শফিউল্লাহকে বানাইছে, শফিউল্লাহ না বানাইলে জিয়া হইতো, শফিউল্লাহ একই কথা বলতো, আমার বানাইলো না। জিয়াও স্পোর্টসের ছিল, জেড ফোর্সে ছিল, আমি স্পোর্টসের ছিলাম। জিয়া সেক্টর কমান্ডার ছিল, আমিও সেক্টর কমান্ডার ছিলাম, বরং জিয়ার আগে আমি রিভোল্ট করছি জয়দেবপুরে। শফিউল্লাহর ক্লেম আছে। সো অনেক কিছু বিবেচনা করেই তখন তাকে দেওয়া হয়েছে। যদি বঙ্গবন্ধুর মাথার মধ্যে যদি জিয়া সম্পর্কে কোনো নেগেটিভ থাকে, তাহলে তো বীর উত্তমই তাকে দিত না। কারণ উসমানী সাহেব তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে রেখেছিল তার মানে ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটির জন্য। তো সেই ক্ষেত্রে তো তাকে বীর উত্তমই দেওয়ার কথা না, সেই হিসেবে তাকে ডেপুটি চিফও বানানোর কথা না। বঙ্গবন্ধু তো সেইভাবে সেই কনসিডারেশন করে নাই, সেগুলো অন্য ব্যাপার। তো এখন আমার কথা হচ্ছে যে বিএনপিকে যদি একটা রিয়েল পলিটিক্যাল পার্টি হতে হয়, তাহলে বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, বিএনপি কি ষড়যন্ত্রের মধ্যেই থাকবে নাকি পলিটিক্যাল পার্টি হবে। আওয়ামী লীগ ক্ষমতায় ব্যাক করবে, এখন আওয়ামী লীগ বিএনপিকে কীভাবে ট্রিট করবে, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চন। এখন বিএনপিকে কি একটা শত্রু, ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী দল হিসেবে আওয়ামী লীগ ট্রিটমেন্টটা দিবে তাদেরকে, নাকি একটা অপোজিশন পার্টি বা পলিটিক্যাল পার্টি, মুক্তিযুদ্ধবিদ্যুৎ একটা দল, আমাদের সংখ্যা দিককে বা শক্তিতে যতই ডিফারেন্স থাকুক নেক্সট টু আওয়ামী লীগ, সেই হিসাবে আমরা বিএনপিকে দেখব। এইটা বিএনপিকে চয়েস এখন করতে হবে, এখন তারা কোন দিকে যাবে। এই জন্যই আমার আজকের এই প্রোগ্রামটা করা। বিএনপিকে এই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটা রিয়েল পলিটিক্যাল পার্টি, কনস্ট্রাকটিভ, বেসড অন লং 23 years freedom fight, struggle, then 9 months of revolution, এইটাকে তারা বেসিস ধরে তারা যদি সেইভাবে আসে,
ভুল ত্রুটি অনেক কিছুই আছে, অনেক। এটা তো মানে রাজনীতিতে 2004 সালের পরে যখন দুই নেত্রী যখন অ্যারেস্ট হলো, সভানেত্রী শেখ হাসিনা যখন বিদেশে গেল, তাকে আসতে দেওয়া হচ্ছে না, খালেদা জিয়া তাকে সেটার নিন্দা করেছে, আসতে দিতে হবে। আবার খালেদা জিয়াকে যখন সৌদি আরবে পাঠানোর প্রশ্ন উঠছে, তখন শেখ হাসিনাও বলছে যে তাকে সৌদি আরবে পাঠানো যাবে না। এই যে এত কিছুর পরও এই যে দুইজন এক জায়গায় চলে আসলো, তার জন্যই তো এই জরুরি সরকার, যে 1/11 সরকার, তাদেরকে যেতে হয়েছে, বেটার ইলেকশন দিয়ে যেতে হয়েছে। সেভাবে তো আসা হয়েছে। খালেদা জিয়ার সাথে তো কথাও বলছে নেত্রী ফোনে, যখন প্রধানমন্ত্রী 13 সালে কথাও তো বলছে টেলিফোনে, শুনছে, প্রস্তাবও দিয়েছে। পরে খালেদা জিয়া সেখান থেকে ব্যাক করছে, সেটাকে শুনে নাই। তা আমরা তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো চষ্টার কোনো ত্রুটি করে নাই। এটা গেল একটা। এলো 15 বছরের ভোটের কাহিনী, যে 15 বছর ভোট দিতে পারে না। কেন ভোট দিতে পারে না সেটা আপনারা বিবেচনা করেন। এটা আওয়ামী লীগের দোষটা কোথায়? আপনি ভোটে আসেন না, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যাবেন না ভোটে, কেন যাবেন না? তত্ত্বাবধায়ক, এটা তো আওয়ামী লীগ দিবে না, কারণ আপনারা তো এই তত্ত্বাবধায়ক নিয়ে দুইবার কি করেছেন আমরা দেখেছি। তো আমরা তো ওই ফাঁদে আর পা দেব না। আপনি এসে প্রমাণ করেন আমরা সঠিক ভোট করি নাই, তারপরে আপনার ক্লেমটা লেজিটিমেট হবে, ভ্যালিড হবে। সেটা তো প্রমাণ করতে পারলেন না। সুলমান বলতেছেন যে ভোট 15 বছর ভোট দিয়ে, 15 বছর লোক থাকে, 8 বছর, 2009 সাল থেকে 5 বছর তো নর্মাল ইলেকশনে, যে ভালো একটা ইলেকশন হয়েছে সেটা থেকে 14 সাল পর্যন্ত আমরা তো এমনি গেল। বাকি থাকে 10 বছর। 10 বছরের প্রথম 5 বছর, তার মাঝখানের 5 বছর, তার 14 সাল থেকে 18 সাল পর্যন্ত, 18 সালের শেষ পর্যন্ত, এইটা আপনারা নির্বাচনে জানেন, এইটা আপনারা অ্যাবসেন্ট ছিলেন। 18 সালে তো আপনারা নির্বাচনে গেলেন, 4 বছর পুরা করলেন, আপনাদের 6 জন সংসদ সদস্য সমস্ত সুবিধা নিলেন। এই 6 জনই মানে 60 জনের কথা একসাথে বলতেন, কারো মাইক একদিনের জন্য থামানো হয়নি, সব সুবিধা নিলেন। তারপরে বলেন যে 15 বছর, 10 বছর তো এখানেই গেল, 5 বছর গেল কোথায়? বাকি হলো 5 বছর। বলতে পারেন যে আমরা যাই নাই, 5 বছরের কথা ঠেলার চড়ে বলে দিতেছেন আপনারা 15 বছর ভোট দিতে পারি নাই। এই যে মিথ্যাচার। আরেকটা বলেন কি, 15 বছর কথা বলতে পারিনি, এখন কথা বলতে পারতেছে সবাই না? তারেক রহমান কালকে কি বলছে, যে মিডিয়া ট্রায়াল করতেছে, মিডিয়ার সব হলো ওনাদের দখলে, এন্টার মিডিয়া তাদের দখলে, সমস্ত মিডিয়া হাউসগুলিতে তারা বসে রয়েছে, শুধু মালিকানাটা নেয় নাই, জোর মালিকানাও কয়েকটা নিয়ে নিচ্ছে, মিডিয়া হলো তাদের দখলে। এখন বলে যে মিডিয়া ট্রায়াল করতেছে, বিএনপির মিডিয়া ট্রায়াল করতেছে। তা আপনাদের মিডিয়া আপনাদেরকে ট্রায়াল করলে এটার কার দোষ? সবই তো আপনাদের। এখন 15 বছর আমি কার কথা বলবো? ওই ফারহানার, রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, সে স্পিক্স ওয়েল, বলুক বিরুদ্ধে ভালো বলতেছে তো। সে বলছে যে 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা তা, মনে যা আসছে তা বলে শান্তি মতো বাসায় চলে গেছে, কেউ জিজ্ঞেস করে নাই কোনোদিন কি হয়েছে। আর এখন একটু যদি কিছু বলি তাইলেই স্বৈরাচারের ট্যাগ লাগিয়ে দেয়, দোসরের ট্যাগ লাগিয়ে দেয়, আর বাসায় যেতে হলে গার্ড লাগে। আর কারো তো কিছু বলার দরকার নেই। তো এই মিথ্যাচারগুলি বন্ধ করতে হবে, আর সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি রাজনীতি করবেন। এই ষড়যন্ত্রের মধ্যে দিয়েই আজীবন যাবেন, নাকি একটা সুন্দর গঠনমূলক মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা দল গঠন করে শান্তিপূর্ণ সহ অবস্থান করবেন। যা খুশি বলেন, কোনো সমস্যা নেই, সেটা তো বলবিনি, বিরোধী দল বলবি। আমেরিকাতে শত বছরের ডেমোক্রেসি, একজন আরেকজনকে যা খুশি তা বলতেছে, বলেন, সমস্যা নেই তো, এটা তো বিউটি অফ ডেমোক্রেসি, বলতে থাকেন। কিন্তু এগুলিতে যাওয়ার কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে আগামী কিছুদিন পরে যে চেঞ্জটা আসতেছে, ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী ইজ কামিং ব্যাক উইথ হার ওন পজিশন অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সিচুয়েশনটা ঘুরে যাবে। আমরা চাই না নতুন করে আবার আরেকটা ঝামেলা হোক, আরেকটা মানে রক্তপাত হোক, আরেকটা সংঘর্ষ হোক।
আপনাদের মনের মতোই নির্বাচন দেওয়া হবে। পরিস্থিতিটা একটু শান্ত করে আপনার যেইভাবে চান ঠিক সেইভাবে যেই বিধায়ক চান সেই বিধায়কের উপরেই নির্বাচন দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমরা চাই যে ওয়ার্ল্ড ক্লাস একটা নির্বাচন হোক, আনডিসপিউটেড লাইক 2008। কিন্তু তার আগে আপনাদেরকে সর্বশেষ যে কাজটা করতে হবে ভালোই, সেটা হচ্ছে এই 7 মাসে আপনাদের যে সমস্ত যারা যে চাঁদাবাজি করেছে লিস্ট করে সেই টাকাগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। যে দখলবাজি করেছে সেই দখলবাজি হস্তান্তর করেন। বঙ্গবন্ধুর মতো একই কথা, 4টা ক্যাটাগরিতে যারা অপরাধ করেছে তাদের কোনো মাপ নাই। খুন, ধর্ষণ, আগুন এবং লুটপাট। বঙ্গবন্ধু এই 4টা ক্যাটাগরিতে বাদ দিয়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। আর ওই 4 ক্যাটাগরিতে 11,000-এর মতো বন্দী ছিল, জিয়া এসে তাদেরকে ছেড়ে দিয়েছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পলিসি। এই যে ঘটনা ঘটছে, হয়তো উনি সবার উপরে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন শান্তির জন্যে, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যে। 4টা ক্যাটাগরিতে তারা পড়বে। দে উইল হ্যাভ টু ফেস লিগাল প্রসিডিউর। এবং তার আগে ভালোই যে চাঁদাবাজি যেখানে করেছেন টাকা ফেরত দিতে বলেন, দখলবাজি করেছেন দখলবাজি ফেরত দিতে বলেন। যার যেখানে যা আছে এখনই প্রসেস শুরু করেন, পরে যেন এটা জোর করে ফিরিয়ে নিতে না হয়। কারণ জোর করতে গেলে জামা ছিঁড়বে, বোতাম ছিঁড়বে, গায়ে একটু আঁচল লাগবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। লেট ইট বি পিসফুল ট্রানজিশন। সুন্দরভাবে এগুলি সব এখন থেকে এগুলি তার মামলা মকদ্দমা ওগুলি নিয়ে চিন্তা করতে হবে না। এগুলি কীভাবে এগুলি সরকার বুঝবে, মাননীয় প্রধানমন্ত্রী বুঝবে। সেগুলি উঠাবেন না রাখবেন সেটা সরকার বুঝবে। তো আমার একটা সৎ উদ্দেশ্য থেকে, বিএনপির কাছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে, নিজের মনের একটা চাহিদা থেকে, এটা দলীয় কোনো ব্যাপার না, এটা কেউ আমাকে বলেও নাই বা আমি কারো কাছে জিজ্ঞাসা করিনি। আমার একটা ধারণা থেকে আমি একটা কথা আমি মাঠে দিলাম। আমি জানি যে আমার ফেসবুক পোস্ট, আমার কয়েকদিনের এই ভিডিও দেশের সর্বোচ্চ মহলে সবাই মানে গুরুত্বপূর্ণ। আগেও যেমন আমার ফেসবুক পোস্ট রাষ্ট্রের সমস্ত অর্গানে আমার এই জিনিসগুলো থাকতো, এগুলো আলোচনা হতো। এখনও আমার এই জিনিসগুলো সব জায়গায় সেই আগের মতোই বা আগের চেয়ে বেশি পৌঁছে। সো আমি আশা করব যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আমরা দেশটাকে শান্তির পথে নিয়ে যাই। প্রথম 6 মাস 1 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করি। দেশটাকে যেইভাবে ধ্বংস হয় নাই, বাট যেইভাবে আঘাত হয়েছে প্রতিটা সেক্টরে, এই আঘাতগুলির একটু উপশম করি। আপনাদের ইচ্ছা মতো, সবার ইচ্ছা মতো একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা আমি মনে করি, এবং সেই চ্যালেঞ্জ উনি সবাইকে দিবে, সারা বিশ্বকে দেখাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।